ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। ভারত মহাসাগরের উত্তাল ঢেউগুলো গোঁ গোঁ শব্দে আছড়ে পড়ছে শিলন উপকূলের রূপলি বালিতে। দূরে একটা আবছা আকৃতি ঢেউয়ের তালে তাল মিলিয়ে তীরের দিকে এগিয়ে আসছে। স্থানীয় এক মৎস্যজীবী, নাম রনিল। জাল গুটিয়ে রাখার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখে মুখে বিস্ময় আর আতঙ্ক। সে চিৎকার করে উঠল তার পাশের সঙ্গীকে লক্ষ্য করে। अन्ने बलन्ना वलुआ केनवा মে হারিয়াটা বালান্না। স্থানীয় ভাষায় এই কথার বাংলা অর্থ দাঁড়ায়, ওই দেখো একটা নৌকা ভেসে আসছে, তাড়াতাড়ি দেখো। রনিলের এহেন চিৎকার শুনে অদূরে নৌকার ইঞ্জিন মেরামত করতে থাকা আরও একজন প্রৌঢ় ব্যক্তি, সুনীল, হাতের কাজ ফেলে ছুটে এলো। সে চোখ কুঁচকে সমুদ্রের দিকে তাকালো। একটা ছোট কাঠের নৌকো, যার পাল ছিঁড়ে ঝুলে আছে, দুলতে দুলতে তীরের দিকে ধেয়ে আসছে। সুনীল অস্ফুট স্বরে বলে উঠল, দেবিয়ানে একে পগুলা একে ইনাওয়ানে। যার বাংলা অর্থ হল, হায় ঈশ্বর, ওখানে কি কোনো মানুষ আছে? সুনীল পার থেকে চিৎকার করে ডাকল গ্রামের এক মহিলাকে, যে তখন ঝুড়ি নিয়ে মাছ তুলতে আসছিল। কুমানি কুমানি ইহা তাই না মেকা বলেন না। অর্থাৎ, কুমানি কুমানি এদিকে এসো, দেখো এটা কি। কুমানি নামের স্থানীয় আদিবাসী ভদ্রমহিলা। কাছে আসতেই নৌকোটা বালিতে এসে সজোরে ধাক্কা খেল। ঢেউয়ের তোড়ে নৌকোটা তীরের অনেকটা ওপরে উঠে এলো। কুমানি নৌকোর ভেতরে উঁকি দিয়েই শিউরে উঠে চিৎকার করে পিছু হটে গেল। আপচি মালানো দেনে পিরিমি কায়াক সাহা গাহানু কায়াক। অর্থাৎ, ওরে বাবা গো, দুটো লাশ, একটা পুরুষের আর একটা মহিলার। কুমানির আর্তনাদে ভোরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। স্থানীয় মৎস্যজীবীরা কাজ ফেলে দৌড়ে এলো সেই ভাঙা চোরা নৌকোটার দিকে। কেউ কপালে হাত ঠেকাচ্ছে, কেউ বা ভয়ে দুপা পিছিয়ে যাচ্ছে। নৌকোটার কোনো নাম লেখা নেই, যেন এক বেনামি সিন্দুক ভেসে এসেছে জমপুরি থেকে। চারিদিকে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছে এরা জলদস্যু, কেউ বলছে হয়তো কোনো বড় জাহাজের যাত্রী ছিল, যারা হয়তো বিপদে পড়ে এই নৌকোয় ভাসতে ভাসতে এই তীরে এসে ঠেকেছে। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার জন্য ইতিমধ্যেই রনিল তৎপর হয়ে দৌড়ে গেল। কিন্তু বাকিদের চোখ তখন সেই নৌকার ভেতরে থাকা দুটো নিথর শরীরের উপর। নৌকার খোলের ভেতর জমা হয়ে আছে খানিকটা নোনা জল, আর সেই জলের ওপর পাশাপাশি শুয়ে আছে দুটো শরীর। দেখে মনে হচ্ছে কোনো নিপুণ শিল্পী যেন বিষাদ আর সৌন্দর্যের একটা কোলাজ তৈরি করেছে। প্রথমেই চোখে পড়ে পুরুষটির দেহ। তার গায়ের রং যেন রোদে পোড়া তামাটে আভা নিয়ে এখনো উজ্জ্বল। ভিজে লেপ্টে থাকা লিনেন শার্টের ওপর দিয়ে তার বলিষ্ঠ বুকের খাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মুখাবয়বে একটা অদ্ভুত কাঠিন্য, যেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে লড়াই করে গেছে কোনো অশুভ শক্তির সঙ্গে। তার তীক্ষ্ণ নাক আর ঘন ভ্রুর নিচে শান্ত হয়ে বোজা দুটো চোখ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তার ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে পাশে শুয়ে থাকা মহিলাটির হাত। সেই হাতের পেশিগুলো এখনো যেন কুঁচকে আছে এক চরম অধিকার বোধে। পুরুষটির কপালের একপাশে রক্তের শুকিয়ে যাওয়া দাগ, কিন্তু তাতেও তার পৌরষদীপ্ত সৌন্দর্যে কোনো খামতি নেই।
তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রিক দেবতা যুদ্ধের পর ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠিক পাশেই শুয়ে আছে এই গল্পের রহস্যময়ী নায়িকা। সমুদ্রের জল আর কুয়াশায় তার গায়ের শাড়ি ভিজে শরীরে লেপ্টে রয়েছে, আর তৈরি হয়েছে এক অদ্ভুত মায়াবী অবয়ব। মেয়েটার মুখটা ছেলেটার কাঁধের দিকে সামান্য হেলে আছে। তার লম্বা চুলগুলো নৌকার জলে শ্যাওলার মতো ছড়িয়ে আছে চারিদিকে। গায়ের রং দুধে আলতায় মিশেল, যা এখন ফ্যাকাশে হয়ে এলেও তার আভিজাত্যকে মুছে ফেলতে পারেনি। তার ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে আছে, যেন শেষ মুহূর্তে আর্তনাদ করে ছেলেটাকে কিছু একটা বলতে চেয়েছিল। মেয়েটার বাঁ হাতে একটা চওড়া রূপোর বালা, যা ভোরের প্রথম আলোয় চকচক করে উঠছে। তার মুখে কোনো ভীতি নেই, বরং আছে এক অদ্ভুত প্রাপ্তির তৃপ্তি, যেন এই উত্তাল সমুদ্র আর অনিশ্চিত মৃত্যুই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। জেলেদের ভিড় ক্রমশ বাড়ছে, কিন্তু কেউ সাহস করে ওই নৌকায় হাত দিতে পারছে না। ছেলেটা আর মেয়েটার এই যুগলবন্দি নিথর দেহ যেন এক অলিখিত সীমানা তৈরি করে রেখেছে। তাদের হাতের বাঁধন এতটাই শক্ত যে মনে হচ্ছে মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। তাদের পোশাক আশাক এবং চেহারার জৌলুস স্পষ্ট বলে দিচ্ছে যে এরা কোনো সাধারণ মানুষ তো নয়, কোনো এক অভিজাত জগতের রাজপুত্র আর রাজকন্যা, যেন ভাগ্যচক্রে একই ভাঙা নৌকোয় শ্রীলঙ্কার এই বালুকা বেলায় এসে শেষ আশ্রয় নিয়েছে। নৌকোটা ঢেউয়ের আলতো দাপটে তখনও দুলছে। ঢেউয়ের প্রতিটা ধাক্কায় ছেলেটা আর মেয়েটার মাথাগুলো একে অপরের সঙ্গে একটু একটু লেগে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউ এসে নৌকার গায়ে আছড়ে পড়তেই মেয়েটার হাত থেকে একটা ছোট লকেট পড়ে গেল নৌকার ফুটবোর্ডে। সেখানে আবছা করে খোদাই করা দুটো অক্ষর, এন এবং পি। চারপাশে মানুষের শোরগোল, সিংহলি ভাষায় আর্তনাদ এবং সমুদ্রের গর্জন, সব মিলিয়ে একটা হাড় হিম করা রহস্যের জাল বুনে দিল এই ভোরের প্রথম আলো। জেলেদের গুঞ্জন হঠাৎ থেমে গেল যখন দলের সব থেকে অভিজ্ঞ বৃদ্ধ মানুষটি, যার নাম সিলভা, ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন। তিনি অভিজ্ঞ মৎস্যজীবী। সমুদ্রের কত লড়াই, কত নিথর শরীর যে তিনি দেখেছেন তার কোনো ইয়ত্তা নেই। তিনি নৌকার কিনারায় হাত রেখে নিচু স্বরে ছেলেটার গলার কাছে আঙুল বোলালেন। কয়েক সেকেন্ডের অন্তহীন স্তব্ধতা। সিলভার চোখ দুটো হঠাৎ বড় বড় হয়ে উঠল। তিনি দেখলেন মেয়েটার ভেজা হাতের আঙুলগুলো খুব সূক্ষ্মভাবে ছেলেটার হাতের তালুতে একটা কম্পন সৃষ্টি করল। সিলভা চিৎকার করে উঠলেন। তার গলায় তখন অদ্ভুত এক উত্তেজনা। নেহে মৌন মেরেলা নেহে মে বালান্না থামা তুন হুমা থিয়ে নাওয়া ইহাতা এন্না। সিলভা কুমানীকে ইশারা করলেন মেয়েটার নাড়ি টিপে দেখার জন্য। কুমানী ভয়ে ভয়ে মেয়েটার কবজিতে হাত রাখতেই তার চোখ ভিজে এলো। সে আনন্দে ডুকরে উঠল, অর্থাৎ মেয়েটা তখনও জীবিত। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, শুরু করছি আজকের গল্প আদরের নৌকো। এই গল্পের লেখক এবং গল্প পাঠে রয়েছি আমি, আপনাদের বন্ধু প্রীতম। অবশ্য গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে আপনাদের বন্ধু অন্তরা তো আছেই।
সে সঙ্গে রয়েছে প্রিয়ম, মৌটুসী, অতনু, মিনহাজুল, অচ্যুতা, জিনিয়া এবং মধুমিতা। তাহলে চলুন শুরু করা যাক গল্প। একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। মধ্য কলকাতার একটা ঘিঞ্জি গলি। গলিতে ঢোকার মুখটা সরু হলেও ভেতরে প্রবেশ করলেই পাল্টে যায় গলিটার চেহারা। একটা নিয়ন সাইনবোর্ড, তার উপর টিম টিম করে জ্বলছে, দ্য প্যারাডাইজ, আ হোম ফর লোনলি হার্টস। সময় তখন ওই রাত 8:30 হবে। কলকাতার এই রহস্যময় অন্ধকার গলিগুলোতে যখন সন্ধ্যার আলো জ্বলে ওঠে, তখন এক দল মানুষের দিন শেষ হয় আর অন্য এক দল মানুষের দিন শুরু হয়। বৃষ্টির ভেজা গন্ধ আর ধোঁয়ার কুয়াশা মাখা এই গলিটার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দ্য প্যারাডাইজ। বাইরে থেকে একে সাধারণ কোনো পানশালা মনে হতেই পারে, কিন্তু দরজার ভারী পর্দা ঠেলে ঢুকলেই একটা অদ্ভুত প্রশান্তি শরীর ছুঁয়ে যায়। না না, এখানকার আলো অতটা উগ্র নয়, বরং মোমের আলোর মতো নরম হলুদ। দামি পারফিউম আর দামি তামাকের ঘ্রাণে বাতাস খানিকটা ভারী। তবে হ্যাঁ, এটা কিন্তু ওই তথাকথিত কোনো নাইট ক্লাব নয়। এটা একটা ফ্রেন্ডশিপ ক্লাব, যেখানে একাকিত্বে ডুবে থাকা মানুষগুলো জাস্ট কয়েকটা ঘন্টার জন্য ভুলে থাকতে চায় তাদের শূন্যতা। কেউ হয়তো জীবনভর একাকী, কারো হয়তো প্রিয়জন পাড়ি দিয়েছে পরপারে। না না, এখানে কোনো হইহট্টগোল নেই, আছে শুধু নিচু স্বরে আলাপন আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলা হালকা মিউজিক। ঠিক এই সময়েই ক্লাবের ব্যাকস্টেজ থেকে বেরিয়ে এলো পাখি, যাকে দেখা মাত্রই ক্লাবের গুমোট বাতাসে যেন এক ঝলক টাটকা হাওয়া খেলে গেল। পাখির রূপ কোনো সাধারণ মডেল বা গ্ল্যামার গার্লের মতো চটকদার নয়, বরং তার সৌন্দর্য এক স্থির ধ্রুব তারার মতো। ওর পরনে আজ একটা ঘিয়ে রঙের ঢাকাই জামদানি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ, গলায় একটা সরু সোনার হার আর কানে ছোট্ট একটা টপ। তার টানা টানা চোখের পাতায় কাজল একটু গাঢ়, যা তার চোখের বুদ্ধিমত্তাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। পাখির হাঁটা চলার মধ্যে একটা অদ্ভুত আভিজাত্য আছে। সে শিক্ষিত, মার্জিত এবং ভীষণভাবে উপস্থিত বুদ্ধি সম্পন্ন। তার চোখের দিকে তাকালে বোঝা যায় সে কেবল গানের সুরই বোঝে না, সে চেনা মানুষের মনের জটিল অলিগলিও খুব ভালো করেই বোঝে। হ্যাঁ, অভাবের তাড়নায় সে এখানে গান গাইতে আসে। তার ব্যক্তিত্বে যদিও কোথাও দারিদ্র্যের ছাপটুকুও নেই, বরং বলা যায় সে এই ফ্রেন্ডশিপ ক্লাবের শ্রেষ্ঠ অলংকার। স্টেজের দিকে যাওয়ার আগেই তাকে থামিয়ে দিলেন ক্লাবের মালিক মিস্টার সিং। সিং সাহেব, বয়স ওই বছর 30 কি 35, অবাঙালি ভদ্রলোক। দীর্ঘদিন কলকাতায় থাকার সুবাদে এখন বাংলাটা মোটামুটি রপ্ত করেছেন। ধবধবে সাদা পাঞ্জাবি আর চোখে সোনালি ফ্রেমের চশমা।
তাকে দেখলে মনে হয় কোনো শান্ত স্বভাবের নিপাট ভদ্রলোক, হয়তোবা রাজনীতিবিদ কিংবা সমাজসেবী, কিন্তু মুখে সব সময় এক অমায়িক হাসি লেগে থাকে। মিস্টার সিং পাখিকে ভীষণ নরম এবং সহানুভূতিশীল স্বরে ডেকে বললেন, কেমন আছো পাখি? আজ একটু দেরি হয়ে গেল যে, কি ব্যাপার? কোনো সমস্যা নাকি? আসলে মিস্টার সিং, হাসপাতালে তো ওর কেমো চলছিল, রিপোর্টগুলো পেতে একটু সময় লেগে গেল। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। এই ছি, আমি কি আজ নতুন দেখছি তোমাকে? তোমার মতো লড়াকু মেয়ে আজকের দিনে পাওয়া যায় না পাখি। তোমার হাজবেন্ডের চিকিৎসার দায়িত্ব আমারও। কোনোদিন যদি টাকার জন্য কোনো কাজ আটকে যায়, আমাকে বলতে দ্বিধা করো না। তুমি গাইলে আমার ক্লাবের মানুষগুলোর প্রাণ ফিরে আসে। যাও, স্টেজ তোমার অপেক্ষায়। আমি খুব লাকি যে আপনাদের মতো ভালো মানুষ পেয়েছি মিস্টার সিং। এই অসময়ে আপনাদের এই আশ্রয় না পেলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। মিস্টার সিং একটা মৃদু হাসি দিয়ে এগিয়ে গেলেন গেস্টদের দিকে। দেখে মনে হয় তিনি সত্যিই এই ক্লাবের প্রত্যেকটি সদস্যদের অভিভাবক। পাখি স্টেজে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। তার হাতে একটা ছোট্ট কর্ডলেস মাইক্রোফোন। ও শুরু করলো একটা গান, যার সুর বিষণ্ণতাকে ছুঁয়ে যায়, কিন্তু মানুষকে ভেঙে যেতে দেয় না। গান শেষ হতেই সামনের টেবিল থেকে হাততালির মৃদু শব্দ ভেসে এলো। টেবিলের এক প্রান্তে বসেছিলেন শহরের এক প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী মিস্টার চ্যাটার্জি, এবং অন্য প্রান্তে এক অভিজাত মহিলা মিসেস ব্যানার্জি। মিস্টার চ্যাটার্জি গ্লাসে চুমুক দিতে দিতে পাখির দিকে তাকিয়ে বললেন, অসাধারণ পাখি, তোমার গলায় গান না শুনলে রাতের ডিনারটা ঠিক হজম হয় না। তোমার গান শুনলে মনে হয় এখনো পৃথিবীতে অনেক মায়া অবশিষ্ট আছে। পাখি এমন দু একটা অ্যাপ্রিসিয়েশন পেতে ভালোই বাসে। মৃদু হেসে পাখি বলল, থ্যাংক ইউ স্যার। আপনারা আসেন, আপনারা শোনেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাই আমার গান গাওয়া সার্থক। টেবিলের অপর প্রান্তে বসা মিসেস ব্যানার্জি তখন পাখির হাত ধরে আপ্লুত হয়ে বললেন, সত্যি মিস পাখি, আমি তো সারাদিন ফ্ল্যাটে একাই থাকি। হাজবেন্ড নিজের মতো বিদেশ থাকে। এই একলা জীবনে তোমাদের এই ফ্রেন্ডশিপ ক্লাবের ওই সুরটুকুই তো সম্বল। তোমার গানের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, একদম নিজের কথাগুলোই যেন তোমার মুখ থেকে শুনি মনে হয়। পাখি তৎক্ষণাৎ বুদ্ধিদীপ্ত উত্তর দিল, আপনারা একা নন মিসেস ব্যানার্জি। এই প্যারাডাইস তৈরি হয়েছে আপনাদের মতো সুন্দর মানুষদের কথা ভেবে। আপনাদের আশীর্বাদ থাকলেই আমি আরও গান গাইতে পারবো, আপনাদের এন্টারটেন করতে পারবো, আর তাহলেই আমি খুশি। এই ক্লাবখানা যেন এক পরম শান্তিনিকেতন। এখানকার নিয়ম হলো, কোনো অপরিচিত ব্যক্তির উল্টো দিকে বসে আপনি অনায়াসে কথা বলতেই পারেন, বন্ধুত্ব করতেই পারেন, কোনো বাধা নেই। এখানে সমাজের উঁচু তলার মানুষজন আসেন কেবল মনের কথা শেয়ার করতে। মিস্টার সিং নিজে তদারকি করেন, যাতে কোনো অভদ্র আচরণ কিংবা কোনো অনভিপ্রেত পরিস্থিতি কখনো না তৈরি হয়। এখানকার প্রত্যেকটি কর্মী ভীষণ বিনয়ী। নিঃসঙ্গ মানুষদের জন্য এর চেয়ে ভালো জায়গা গোটা কলকাতায় আর আছে বলে তো মনে হয় না। এখানে না আছে মদ্যপানের মাতলামি, না আছে কোনো উচ্চ স্বরে শব্দ। আছে শুধু পাখির মায়াবী সুর আর মানুষের জীবনের ছোট ছোট গল্প। পাখি গান গাইতে গাইতে সারা ক্লাবে একবার চোখ বুলিয়ে নেয়। তার তীক্ষ্ণ নজর খেয়াল করে প্রত্যেকটি টেবিলের মানুষকে। ক্লাবের অভ্যন্তরে ঘটে চলা কোনো দৃশ্যই তার চোখ এড়ায় না। পাখি এতদিনের অভিজ্ঞতায় ভালোই বুঝতে পারে,
কে সত্যিই একা আর কে ভনিতা করছে। গান গাইতে গাইতে পাখি লক্ষ্য করল ক্লাবের প্রবেশদ্বারে পর্দার আড়াল থেকে এক সুদর্শন লম্বা ফর্সা যুবক এসে ঢুকল। পরনে কালো শার্ট, বুদ্ধিদীপ্ত চোখ আর চেহারায় এক চরম গাম্ভীর্য। সে এসে কোণের একটা অন্ধকার টেবিলে বসে পড়ল। পাখি তাকে দেখে মনে মনে ভাবল, এই নতুন লোকটি কে? একে তো আগে কোনোদিন দেখিনি। আর এর চোখ দুটো বড্ড গভীর। পাখির ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। ও বুঝল আজ রাতের গানটা হয়তো আরও জমে উঠবে। ও সুরটাকে আরও একটু চড়িয়ে দিল। দ্য প্যারাডাইজের রাত তখন মাত্র ডানা মেলতে শুরু করেছে। বন্ধু আমার গল্পগুলো হচ্ছে কেমন অগোছালো, বন্ধু আমার মন খারাপে একটু আমায় বেশো ভালো, বন্ধু আমার গল্পগুলো হচ্ছে কেমন অগোছালো, বন্ধু আমার মন খারাপে একটু আমায় বেশো ভালো, বন্ধু আমার চলার পথে একটুখানি ধীরে হাঁটিস, হঠাৎ করে হোঁচট খেলে হাতটা টেনে ধরে রাখিস। ক্লাবের একদম কর্নারের যে টেবিলটা, সাধারণত ওটা ছায়ার আড়ালেই থাকে। আজ সেই টেবিলটার দিকেই সবার নজর। সেখানে বসে আছেন এক যুবক, যার উপস্থিতি ক্লাবের বাকি সব উজ্জ্বল ব্যক্তিত্বকেও যেন কিছুটা ম্লান করে দিয়েছে। ওর নাম নীলদীপ্ত বিশ্বাস। বয়স মোটামুটি 28 কিংবা 29-এর কোটায়। নীলদীপ্তর চেহারায় এমন এক ধ্রুপদী আভিজাত্য আছে যা সচরাচর দেখা যায় না। গায়ের রং ফর্সা, তবে তাতে রোদে পোড়া একটা কাঠিন্য মিশে আছে। তীক্ষ্ণ নাক, চওড়া কপাল, আর সব থেকে আকর্ষণীয় হলো তার বুদ্ধিদীপ্ত, শান্ত, গভীর দুটো চোখ। তার পরনে একটা কালো লিনেন শার্ট, যার হাতা কবজি পর্যন্ত গোটানো। কবজিতে একটা নামি ব্র্যান্ডের অ্যানালগ ওয়াচ। নীলদীপ্ত কোনো কথা বলছে না, কেবল তার দীর্ঘ আঙুল দিয়ে কাঁচের গ্লাসের কানায় আলতো করে হাত বোলাচ্ছে। মিস্টার সিং ট্রে হাতে নিজে এগিয়ে এলেন সেই কর্নার টেবিলের দিকে। তার মুখে সেই চিরাচরিত অমায়িক হাসি। গুড ইভিনিং মিস্টার বিশ্বাস। আজ একটু দেরি করে ফেললেন মনে হচ্ছে। আপনার পছন্দের স্কচ কি সার্ভ করব? অত্যন্ত গম্ভীর অথচ মখমলের মতো মসৃণ গলায় নীলদীপ্ত উত্তর দিল, গুড ইভিনিং মিস্টার সিং। হ্যাঁ, ওই একটু ট্রাফিকে আটকে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, সার্ভ করার কথা যদি বলেন, জানেনই তো আমি যেটা অর্ডার করি সেটাই দিন। বাকিটা তো জাস্ট একটা রুটিন। অবশ্যই, আপনার মতো রেগুলার ডিসেন্ট গেস্ট পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমাদের পাখি আজ দারুণ গান গাইছে। আপনার ভালো লাগছে তো? নীলদীপ্ত পাখির দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিল। হ্যাঁ, উনি তো ভালোই গান করেন, সুরের অগাধ দক্ষতা। তবে আমার এখানে আসার উদ্দেশ্য কিন্তু শুধু গান নয়। আসলে আমি নিজের সঙ্গে নিজে কিছুটা সময় কাটাতে এখানে আসি।
মিস্টার সিং মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। মিস্টার সিং জানেন এই ভদ্রলোক খুব স্বল্প কথার মানুষ। বিগত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন এনাকে। ভদ্র, সভ্য এবং একেবারেই নিজের মতো থাকতে পছন্দ করা একজন জেন্টলম্যান। তাই এনাকে খুব একটা বেশি বিব্রত করা চলবে না। নীলদীপ্তর চোখের দিকে তাকালে বোঝা যায় যে ও আসলে এই ভিড়ের মধ্যে থেকেও কয়েক আলোকবর্ষ দূরে একা দাঁড়িয়ে আছে। ঠিক এই সময়ে ক্লাবে প্রবেশ করল এক মাঝবয়সী অভিজাত মহিলা। পরনে দামি শিফন শাড়ি, হীরের গয়না। তিনি ক্লাবে নতুন কাউকে খুঁজছিলেন, জাস্ট গল্প করার জন্য। নীলদীপ্তর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে সরাসরি তার টেবিলের সামনের খালি চেয়ারটায় বসতে গেল। আমি কি এখানে বসতে পারি? এই ভিড়ে আপনার টেবিলটাই সব থেকে শান্ত মনে হচ্ছে। নীলদীপ্ত এক মুহূর্তের জন্য মাথা তুলল। তার চাউনিতে কোনো রুক্ষতা নেই, কিন্তু আছে এক অটল দেওয়াল। তাই নীলদীপ্ত অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, নিশ্চয়ই পারেন, কিন্তু মাফ করবেন ম্যাডাম, এই চেয়ারটা আজ আমার একাকিত্বের জন্য রিজার্ভ। এমন একটা কথা শুনে খানিকটা বিস্মিত হলো মিসেস বাসু। আই এম সরি, কিন্তু এটা তো ফ্রেন্ডশিপ ক্লাব। এখানে মানুষ তো একে অপরের সাথে কথা বলতেই আসে, তাই না? আমি তনিমা বসু, একজন আর্ট কিউরেটর। আপনার সাথে আলাপ করলে ভালো লাগতো। সামান্য বিচলিত না হয়েই নির্লিপ্তভাবে নীলদীপ্ত জবাব দিল, থ্যাংক ইউ মিসেস বাসু, আপনার পরিচয় জেনে ভালো লাগলো, বাট আই এম রিয়েলি ভেরি সরি। আমি এখানে আসি মানুষের সম্পর্কগুলোকে দেখতে, তাদের সাথে জড়িয়ে পড়তে নয়। আসলে ইউনো, আমি একা থাকতেই বেশি স্বচ্ছন্দ। আশা করি আপনি অন্য কোনো টেবিলে আমার থেকেও ভালো কোম্পানি পেয়ে যাবেন। এবার তনিমা বসু একটু অপ্রস্তুত হয়েই পড়লেন। মনে মনে ভাবলেন, কি অদ্ভুত লোক, এত সুন্দর দেখতে, অথচ মনের চারদিকে একেবারে কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে রেখেছে। তাহলে এখানে আসার মানে কি? ঘরে বসে থাকলেই তো পারতেন। মিসেস বাসু আর কোনো কথা না বাড়িয়ে গট গট করে অন্য টেবিলের দিকে চলে গেলেন। সেটাই তো স্বাভাবিক, বলুন। আর অন্যদিকে মাইক্রোফোন চেক করতে করতে পাখি পুরো দৃশ্যটা দেখছিল। তার সন্ধানী চোখ নীলদীপ্তর প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করছে। পাখি কিন্তু এখন আর সাধারণ বার গায়িকা নন, সে এখন পরিস্থিতির গভীরতা বুঝতে জানে। তাই পাখি মনে মনে বলল, নীলদীপ্ত বিশ্বাস নামটা যতটা সুন্দর, মানুষটা ততটাই রহস্যময়। প্রতিদিন দেখেন, প্রতিদিন দামি মদ অর্ডার করেন, অথচ এক ফোঁটাও গলায় ঢালেন না। লোকটা কি নিজেকে আড়াল করার জন্য এখানে আসে, নাকি এই ভিড়ের আড়ালেও ও অন্য কিছু খুঁজছে? তনিমা দেবীর মতো সুন্দরী মহিলার প্রস্তাবও অবলীলায় ফিরিয়ে দিল। ওর চোখে অদ্ভুত একটা হাহাকার, নাকি চরম কোনো গোপন সত্য লুকোনো আছে? আমাকে জানতে হবে, এই কঠিন ব্যক্তিত্বের আড়ালে কোনো রক্ত মাংসের মানুষ আছে কি? জানতেই হবে। পাখি এবার সরাসরি নীলদীপ্তর চোখের দিকে তাকিয়ে একটা বিরহী সুর ধরল, বন্ধু আমার দাবার ছকে তুই হলি সে নৌকোখানা, আদরে আর আবেগ মেখে তোকে ভালো বাসার মানা, আদরে রই নৌকোখানা ভাসছে কেমন
ঝড়ের বেগে দিগন্তে দেখ কিসের আলো সোনালি রোদ গায়ে মেখে বন্ধু আমার আদর মেখে। গান শুরু হতেই নীলদীপ্ত তার গ্লাসে বরফ মেশালো। ওয়েটার এসে দামি স্কচ ঢেলে দিয়ে গেল। নীলদীপ্ত গ্লাসটা হাতে নিল, নাক দিয়ে গন্ধও নিল, কিন্তু পান করল না। কারণটা সিম্পল, নীলদীপ্ত জানে মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকারক। যাই হোক, মিনিট 10 পর সে বাথরুমের দিকে গেল এবং ফিরে এলো একদম খালি গ্লাস নিয়ে। ফিরে এসে সে আবার নতুন পেগ অর্ডার করলো। এই কাজটা প্রতি 1 ঘন্টা অন্তর সে করতেই থাকলো। অঢেল টাকা খরচ করে শুধু টেবিলটা দখল করে রাখার জন্য। পাখি লক্ষ্য করল নীলদীপ্ত যখন বাথরুম থেকে ফিরে তখন তার চোখ ক্লাবের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা আর দরজার পিছনের দিকে থাকে। সে যেন খানিকটা সাধারণ গেস্টের মতো আচরণ করে না, বরং একজন শিকারী বা অতন্দ্র প্রহরীর মতো ব্যবহার করে। রাত বাড়ছে। ক্লাবের নীল আলোয় নীলদীপ্তর রহস্যময় ছায়া দীর্ঘতর হচ্ছে। পাখি তার সুরের জাল বিছিয়ে দিচ্ছে নীলদীপ্তর চারপাশে, আর নীলদীপ্ত তার নির্জনতার দুর্গে বসে নীল ধোঁয়ার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছে। আজ রাতের খেলা সবেই শুরু হলো। সেদিন দ্য প্যারাডাইজের সন্ধেটা ছিল একটু অন্যরকম। গোটা কলকাতা শহরটা আজ সকাল থেকে নাগারে ভিজে চলেছে। উত্তর বা মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে উল্লেখযোগ্যভাবেই। রাস্তায় গাড়ির দেখা কম। সাধারণ কিছু অফিস যাত্রী ছাড়া আজ বৃষ্টি ভেজা শহরের তৎপরতা খুব একটা চোখে পড়ে না। কিন্তু এই বৃষ্টি ভেজা দিনেও দ্য প্যারাডাইজ কিন্তু স্বমহিমায় নিয়ন আলোর রোশনাইয়ে ঝলমল করছে। আজ অবশ্য ফ্রেন্ডশিপ ক্লাবে বন্ধুদের দেখা কমই মিলেছে। অনেকেই হয়তো বৃষ্টির কারণে আজ ক্লাবের থেকেও নিজেদের বাড়ির ঘরের কোণাটাকেই সময় দেওয়ার জন্য বেছে নিয়েছেন। পাখি স্টেজে ওঠার আগে মেকআপ রুমের পাশের লবিতে ক্লাবের পুরনো ওয়েটার আকাশকে ইশারা করে ডাকে। আকাশ ছেলেটা কম বয়সী, সহজ সরল। পাখিকে সে নিজের দিদির মতোই খুবই শ্রদ্ধা করে। পাখি গলা নামিয়ে বলে, আকাশ, একটা কথা বলবি? ওই যে কোণের টেবিলটায় কালো শার্ট পরা ভদ্রলোক বসে আছেন, ওনার নাম নীলদীপ্ত বিশ্বাস তো? একটু অবাক হয়ে আকাশ জবাব দেয়, হ্যাঁ দিদি, নীলবাবু প্রায় 2 মাস ধরে নিয়মিত আসছেন। কেন বলো তো? উনি কি রোজই একাই আসেন? মানে ওনার সাথে আর কাউকে তো কোনোদিন দেখিনি। তুই দেখেছিস? আকাশ সামান্য অবাক হয়ে কথাটা বলে, না দিদি, একদম একা। তবে একটা অদ্ভুত ব্যাপার আছে, উনি সবসময় সব থেকে দামি স্কচটা অর্ডার করেন, কিন্তু কোনোদিনও না গ্লাস শেষ করেন না। পেগের পর পেগ শুধু আসে আর যায়। বিল মিটিয়ে দেওয়ার সময় কিন্তু 1 টাকাও কম দেন না, উল্টে বরং মোটা টাকা বকশিস দেন। কিন্তু লোকটা কারোর সাথে কোনো কথাই বলে না। সিং সাহেব তো ওনাকে খুব সম্মান করেন। আচ্ছা, ওনার ব্যাপারে কি তোর কাছে কোনো ইনফরমেশন আছে? বাড়ি কোথায় বা কি কাজ করেন? আকাশ সামান্য কিছু একটা চিন্তা করে, তারপর উত্তর দেয়, না দিদি, উনি তো কোনো মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেননি। সিং সাহেবের সরাসরি রেফারেন্সে আসা গেস্ট উনি। শুধু এটুকু জানি, ওনার গলার আওয়াজটা খুব শান্ত, আর চোখের দিকে তাকালে কেমন জানি একটা ভয় লাগে। পাখি আকাশের কথায় এক গভীর ভাবনায় ডুব দিল। নীলদীপ্ত যেন এক অতলান্ত কুয়াশা,
যার কিনারা পাওয়া ভার। বাইরে তখন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে। কলকাতার রাস্তাগুলো মুহূর্তে ছোট ছোট নদীতে পরিণত হয়ে গেছে। বৃষ্টির শব্দে ক্লাবের জ্যাজ মিউজিকও আজ কিছুটা ম্লান। গেস্ট খুবই সামান্য আজ। মিস্টার সিং আজ একটু বেশিই তৎপর। তিনি এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে গেস্টদের সঙ্গে পার্সোনালি কথা বলছেন। আপাতত তিনি দাঁড়িয়ে মিসেস ব্যানার্জির টেবিলের সামনে। ব্যানার্জি দি, আজ যা বৃষ্টি, গাড়ি ঠিক মতো আসবে তো? আপনার জন্য কি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে রাখবো? না না সিং সাহেব, আমি অনলাইনে ক্যাব বুক করে নিয়েছি। বৃষ্টির রাতে পাখির গানটা না শুনলে মনটা খচখচ করত, তাই আসতেই হলো। সিং সাহেব এবার নীলদীপ্তর টেবিলের কাছে এগিয়ে গেল। নীলদীপ্ত আজ ধূসর রঙের একটা টি শার্ট আর তার সঙ্গে মানানসই ডেনিম জিন্স পরেছে। সামনে রাখা দামি স্কচ থেকে ধোঁয়া ওঠা বরফ গলে যাচ্ছে। আজ তো লোক কম, আপনার একলা থাকার সুযোগটা আরও বেশি। গান কি এনজয় করছেন? মৃদু হেসে নীলদীপ্ত জবাব দেয়, হ্যাঁ মিস্টার সিং, বৃষ্টির শব্দের সঙ্গে এই গানের অ্যাম্বিয়েন্সটা বেশ জমেছে। ঠিক সেই সময় পাশ দিয়ে পাস করছিলেন মিসেস বাসু। তিনি এক ঝলক নীলদীপ্তর দিকে তাকিয়ে নিলেন, তারপর মনে মনে বললেন, মিস্টার বিশ্বাস, আজ আপনার একা থাকতে খুব একটা অসুবিধা হবে না। আজ তো রিফিউজ করার মতো ভিড়ও নেই। নীলদীপ্ত শুধু মাথাটা ঝুঁকিয়ে সৌজন্য দেখালো। তার নজর জানলার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটার উপর স্থির। বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় মিস্টার সিং আজ রাত 12টা বাজতেই ক্লাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। গেস্টরা একে একে বিদায় নিতে থাকলো। পাখি যখন ক্লাবের সদর দরজায় এসে দাঁড়ালো, তখন রাস্তা একেবারে শুনশান। কোনো ক্যাব নেই, এমনকি ছাতা নিয়েও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পাখি তার শাড়ির আঁচলটা একটু জড়িয়ে নিয়ে ফুটপাথে একপাশে দাঁড়িয়ে রইল। তখনই একটা কালো সেডান গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। কাঁচ নামাতেই দেখা গেল নীলদীপ্তর সেই গম্ভীর মুখ। আরে মিস পাখি, কোনো ক্যাব কিন্তু আজ পাবেন না। আচ্ছা, আমি কি আপনাকে আজ ড্রপ করে দিতে পারি? পাখি এক মুহূর্ত ইতস্তত করল, তারপর পরিস্থিতির কথা ভেবে উঠে বসল সামনের সিটে। গাড়ির ভিতরে দামি পারফিউম আর বৃষ্টির সোঁদা গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। গাড়ি চালাতে চালাতে নীলদীপ্ত আবার বলে বসল, আজ আপনার গলায় যেন অনেক বেশি দুঃখ ছিল। হাসপাতালে ওর রিপোর্ট কি ভালো আসেনি? পাখি চমকে উঠল। এই প্রথম নীলদীপ্ত কথা বলল ওর সঙ্গে, তাও আবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করল। আপনি জানতেন? মিস্টার সিং বলছিলেন, ইটস হার্ট ব্রেকিং। ক্যান্সারের লাস্ট স্টেজ সামলানোটা খুবই কঠিন কাজ। আপনি কিন্তু সত্যিই খুব শক্তিশালী মহিলা। শক্তি নয় নীলবাবু, ওটা বাধ্যবাধকতা। লড়াই না করলে ওকে ওষুধটুকুও দিতে পারবো না। কিন্তু আপনি আপনি কেন প্রতিদিন ওই ক্লাবে যান? একা বসে থাকেন, মদ অর্ডার করেন, কিন্তু খান না। আপনি আপনি নিজেকে এভাবে শাস্তি দিচ্ছেন কেন? নীলদীপ্ত গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালো। বাইরে বৃষ্টির শব্দের ছন্দ পাল্টেছে। গাড়ির ভিতরে এক গভীর স্তব্ধতা। শান্তি নয় পাখি, আমি আসলে খুব একা। আমার পরিবারে কেউ নেই। বড় একটা বাড়িতে একা থাকার চেয়ে অনেক মানুষের মাঝে একা থাকাটা অনেক বেশি আরামদায়ক। ও তুমি বুঝবে না।
আর মদের কথা বলছো? আসলে আমি নেশাকে ঘৃণা করি, কিন্তু নেশার পরিবেশটা আমাকে ভুলে থাকতে সাহায্য করে যে আমি বাস্তবে ঠিক কতটা নিঃসঙ্গ। আমরা দুজনেই তবে ভাঙা নৌকার যাত্রী, নীলবাবু। হয়তো, কিন্তু আপনার নৌকোয় অন্তত একজন আরোহী আছে, যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি রোজ কাজে বের হন। আমার নৌকোটা তো জনশূন্য। সেদিন রাতে নীলদীপ্ত পাখিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে এলো। যাবার সময় দুজনেই দুজনের ফোন নাম্বার আদান প্রদান করল। না না, কোনো প্রতিশ্রুতি নয়, বরং এক অদৃশ্য টান শুরু হলো। পরের কয়েক সপ্তাহ তাদের সম্পর্ক এক নতুন মোড় নিল। ক্লাবের বাইরেও তারা দেখা করা শুরু করল। কোনোদিন গঙ্গার ধারে, কোনোদিন প্রিন্সেপ ঘাটে। নীলদীপ্ত পাখির হাজব্যান্ডের চিকিৎসার খোঁজ নিত নিয়মিত। পাখিও জানত নীলদীপ্ত তার জীবনের এক বিশাল অংশ জুড়ে বসে পড়তে চলেছে। এক বিকেলে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে নীলদীপ্ত পাখির একটা হাত নিজের মুঠোয় ধরে বলল, পাখি, আমি জানি তুমি ম্যারেড, আমি এও জানি তোমার হাজব্যান্ডকে তুমি কম ভালোবাসো না, কিন্তু আমার এই অবসাদগ্রস্ত জীবনে তুমি যেন শরতের রোদের মতো। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমি তো তোমাকে ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না পাখি। নীল, আমি এক মরণাপন্ন রোগীর সেবা করি। আমার জীবনে বসন্ত আসার কথা ছিল না, কিন্তু তোমার এই একা থাকা, এই রহস্যময় নীরবতা আমাকে তোমার দিকে টেনে আনে। আমি জানি এটা ভুল, কিন্তু এই ভুল পথে হাঁটতেই আমার এখন সব থেকে ভালো লাগছে। তাদের মধ্যে এক তীব্র রোম্যান্টিক রসায়ন গড়ে উঠল। নীলদীপ্ত পাখির চিবুক স্পর্শ করে তাকে কাছে টেনে নিল। বৃষ্টির বিকেলে তাদের প্রথম আলতো চুম্বন যেন পৃথিবীর সমস্ত দুঃখ ভুলিয়ে দিল। পাখি নীলদীপ্তর বুকের উপর মাথা রেখে নিজের সবটুকু যন্ত্রণা সঁপে দিল। ও জানত না নীলদীপ্ত আসলে কে, তার আড়ালে ঠিক কোন মানুষটা লুকিয়ে আছে। ও শুধু জানত এই পুরুষটির বাহুডোরে ও পরম শান্তি পায়। ওরা দুজনেই ভালোবাসার এই আদরের নৌকোতে ভেসে চলেছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে, যেখানে দুজনের প্রতি গভীর প্রেমটুকুই আসলে পরম সত্য। রাত তখন মোটামুটি 8:30। ক্লাবের ভিতর পুলিশি তল্লাশি চলছে। শহরের খবরের কাগজ আর নিউজ চ্যানেলগুলোতে এখন একটাই শিরোনাম, রহস্যময় নিখোঁজ। 3 জন প্রভাবশালী ব্যক্তিত্ব শহর থেকে বেমালুম গায়েব হয়ে গেছেন। প্রথমজন প্রভাবশালী রাজনৈতিক নেতা বিনয় বসুর স্ত্রী তিথি বসু। দ্বিতীয়জন আমাদের পরিচিত সেই মার্জিত বয়স্ক শিউলি ব্যানার্জি, যিনি পাখির গানের অন্ধ ভক্ত ছিলেন। আর তৃতীয়জন মাত্র 19 বছরের তরুণী রিয়া চ্যাটার্জি, যার বাবা শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক তদন্তে একটা অদ্ভুত মিল পাওয়া গেছে। এই 3 জন মানুষই নিখোঁজ হওয়ার আগে নিয়মিত আসত দ্য প্যারাডাইজ ফ্রেন্ডশিপ ক্লাবে। একজন জাঁদরেল পুলিশ অফিসার তার টিম নিয়ে উপস্থিত হয়েছে ক্লাবে। ক্লাবের পরিবেশ আজ একটু গুমোট। মিস্টার সিং অত্যন্ত বিনয়ীভাবে অফিসারদের আপ্যায়ন করছেন। তার চোখে মুখে কিন্তু এক বিন্দু ভয়ের ছাপও নেই, বরং আছে গভীর উদ্বেগ। ইন্সপেক্টর বাবু, আমি নিজের কানে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। শিউলি দিদি বা তিথি ম্যাডাম, ওনারা তো আমাদের পরিবারের মতো ছিলেন। আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, আমি সাহায্য করতে প্রস্তুত। মিস্টার সিং,
নিখোঁজ হওয়া তিনজনেরই কমন লিঙ্ক আপনার এই ক্লাব। আমাদের সন্দেহ হচ্ছে এখান থেকেই হয়তো কোনো ট্র্যাপ সেট করা হয়েছিল। আপনাদের সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। মিস্টার সিং সঙ্গে সঙ্গে তার ম্যানেজারকে ডেকে সিসিটিভি ফুটেজ বের করতে বললেন। বড় স্ক্রিনে ফুটেজগুলো চলতে শুরু করলো। দেখা গেল তিথি বসু বা শিউলি ব্যানার্জি যে যে দিনে নিখোঁজ হয়েছেন সেই দিনগুলোতে তারা ক্লাবে ঢুকেছেন, ঘন্টা দুয়েক সময় কাটিয়েছেন এবং অত্যন্ত স্বাভাবিকভাবে ক্লাব থেকে বেরিয়ে গাড়িতে উঠেও গেছেন। কোথাও কোনো জবরদস্তির চিহ্ন মাত্র নেই। দেখুন অফিসার, আমাদের সিসিটিভি কভারেজ গেট পর্যন্ত একদম ক্লিয়ার। ওনারা এখান থেকে বেরোনোর সময়ও বেশ হাসি খুশিই ছিলেন। ক্লাবের বাইরে কি হয়েছে সেটা দেখা তো আমার সাধ্যের বাইরে। ইন্সপেক্টর চ্যাটার্জি এবার উইংসের পাশে দাঁড়িয়ে থাকা পাখির দিকে এগিয়ে গেলেন। পাখির মুখ আজ ফ্যাকাশে, তার হাতে ফোনটা ধরে রাখা রয়েছে, আঙুলগুলো কাঁপছে। আপনি তো এখানে গান গান। নিখোঁজ হওয়া শিউলি ব্যানার্জির সঙ্গে আপনার বেশ ভালো পরিচয় ছিল শুনলাম। কোনো গুপ্ত শত্রু বা কোনো অন্য ব্যক্তিকে আপনি সাসপেক্ট করেন কি? হ্যাঁ স্যার, উনি গান খুব ভালোবাসতেন। অনেক সময় গানের মাঝে আমার কাছে এসে গল্পও করতেন। কিন্তু বিশ্বাস করুন, ওনার পারিবারিক বা ব্যক্তিগত শত্রু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ওনারা কি এখানে এসে অন্য কারোর সাথে দেখা করতেন? কোনো স্পেশাল বন্ধু? স্যার, এটা ফ্রেন্ডশিপ ক্লাব। এখানে অনেকেই অনেকের সাথে গল্প করেন, কিন্তু সন্দেহজনক কাউকে আমি দেখিনি। ইন্সপেক্টর মিস্টার চ্যাটার্জির সঙ্গেও কয়েকটা কথা বললেন। তিনি জানালেন শিউলি দিদি অত্যন্ত ভদ্র মহিলা ছিলেন এবং কোনো অসামাজিক কাজ এখানে হতে পারে বলে তিনি বিশ্বাস করেন না। পুলিশ আপাতত কোনো সূত্র না পেয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুলিশ চলে যাওয়ার পর মিস্টার সিং আবার স্বাভাবিকভাবে ক্লাব চালাতে শুরু করলো। কিন্তু পাখির মনে একটা খটকা লেগে থাকলো। ও লক্ষ্য করেছে শিউলি দিদি যেদিন শেষবার এসেছিলেন সেদিন তিনি একজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন, যার অবয়ব সিসিটিভি ফুটেজে খুব একটা কৌশলে আড়াল করা হয়েছে যেন। পরের দিন বিকেলে পাখি আর থাকতে না পেরে নীলদীপ্তকে ফোন করল। নীল, আমি আজই তোমার সাথে দেখা করতে চাই, খুব দরকার। তুমি কি রবীন্দ্র সদনের পিছনের দিকের ওই ছোট ক্যাফেটাতে আসতে পারবে? এই এক মিনিট, তোমার গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন পাখি? কিছু হয়েছে? ওয়েট, আমি হাফ অ্যান আওয়ার, জাস্ট আধ ঘন্টার মধ্যে আসছি। বিকেলের আলো তখন ম্লান হয়ে আসছে। ক্যাফের এক কোণে নীলদীপ্ত আর পাখি মুখোমুখি। নীলদীপ্ত পাখির হাতটা নিজের দু হাতের মধ্যে নিয়ে চেপে ধরল। বলো পাখি, কি হয়েছে? তোমাকে এত ডিস্টার্ব দেখাচ্ছে, কোনো সমস্যা? আই মিন, তোমার হাজব্যান্ডের কোনো হসপিটালে? না না নীল, সেই সংক্রান্ত কোনো ব্যাপার নয়। ওটা আপাতত স্টেবল। দ্য প্যারাডাইস নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে। কাল পুলিশ এসেছিল। শিউলি দিদি, রিয়া সবাই তো আমার চোখের সামনে দিয়েই ঘোরাফেরা করত। সিং সাহেব খুব স্বাভাবিক আচরণ করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই ক্লাবের দেওয়ালে কোনো বড় রহস্য লুকোনো আছে। সিসিটিভি ফুটেজটাও যেন কেমন ম্যানিপুলেট হয়েছে বলে মনে হচ্ছে। নীলদীপ্ত চুপ করে পাখির কথাগুলো শুনছিল। তার চোখে এক অদ্ভুত গভীরতা। সে আলতো করে পাখির চুলে হাত বুলিয়ে দিল। পাখি, তুমি একটা বিপদের গন্ধ পাচ্ছ, তাই না? দেখো মিস্টার সিং মানুষটা যতই ভালো সাজুন না কেন, একটা ক্লাবে এতগুলো নিখোঁজ হওয়ার খবর কিন্তু নিছক কাকতালীয় হতে পারে না। এনিওয়ে, তুমি কিন্তু একা কিছু করতে যেও না। একে তোমার হাজব্যান্ড অসুস্থ, তোমার উপর অনেক দায়িত্ব। পাখি আবেগে নীলদীপ্তকে জড়িয়ে ধরল। আমি খুব ভয় পাচ্ছি নীল। যদি
আমারও কিছু হয়ে যায়, যদি ওরা বুঝতে পারে আমি ওদের সন্দেহ করছি। নীলদীপ্ত পাখিকে নিজের বুকের কাছে টেনে নিল। ক্যাফের আধো অন্ধকারে তাদের নিবিড় আলিঙ্গন। নীলদীপ্ত পাখির কপালে আলতো করে চুমু খেয়ে বলল, না না, কিচ্ছু হবে না, আমি আছি তো। তোমার সিকিউরিটির দায়িত্ব আমার। শুধু মনে রেখো পাখি, অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না, আর যা সত্যি আমরা তা দেখতে পাই না। পাখি নীলদীপ্তর বাহুলগ্নে নিজেকে সঁপে দিয়ে এক মুহূর্তের জন্য শান্তি খুঁজে পেল। ও জানতো না নীলদীপ্তর পকেটে থাকা ফোনে তখন ক্রমাগত সংকেত আসছে, শুধু একটাই শব্দ, ডান অ্যান্ড ডাস্টেড। আর অন্যদিকে পাখির জামার বোতামে লাগানো অদৃশ্য ছোট্ট ডিভাইসটা রেকর্ড করে নিচ্ছে প্রত্যেকটা ফিসফাস, আর সেই সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে কোনো এক অজানা গন্তব্যে। প্রেমের এই চাদরে মোড়া মুহূর্তটা দুজনেই দুজনের কাছে সত্য স্বীকারের খুব কাছেই ছিল, কিন্তু কর্তব্যের টান তাদের আবার সেই মিথ্যের আড়ালে ঠেলে দেবে না তো। রাত 11:15। ক্লাবে তখন গান শেষ হয়ে গেছে। পাখি ওর মেকআপ রুমের পাশের স্টোর রুমে গিয়ে ঢুকেছিল নিজের ফেলে আসা ওয়ালেটটা খুঁজতে। সেখানে স্তূপীকৃত পুরনো পর্দার আড়ালে একটা আধখোলা সুটকেসের ওপর নজর পড়তেই তার রক্ত হিম হয়ে গেল। ও দেখল সুটকেসের ভেতরে একটা দামি শিফন শাড়ি আর একটা লেদার পার্স পড়ে আছে। হ্যাঁ, এই শাড়িটাও চেনে। যেদিন লাস্ট মিস ব্যানার্জি এসেছিলেন ঠিক এই শাড়িটাই পরে এসেছিলেন। আর পাশের হুক থেকে ঝুলছে একটা চেনা ডিজাইনার ওড়না, যা দেখে তিথি বসুর বলে চিনতে অসুবিধে হয় না। পাখির হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই দরজার কাছে ছায়া দেখে চমকে উঠল। তাকিয়ে দেখল আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের মুখ ফ্যাকাশে। ফিসফিস শব্দে পাখি জিজ্ঞাসা করল, আকাশ, এই দেখ, এটা তো শিউলি দিদির শাড়ি। ওরা যদি বেরিয়ে গিয়ে থাকে তবে এই জিনিসগুলো এখানে কেন? আর আর ওই ওড়নাটা দেখ, ওটাই তো তিথি বসুর। আকাশের গলার স্বর বুঝে এলো। সে চট করে বাইরের দিকে তাকিয়ে দরজাটা ভিজিয়ে দিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দোহাই তোমার দিদি, এসব নিয়ে আর একটাও প্রশ্ন করো না। ওদিকে তুমি তাকিও না। যা দেখেছো ভুলে যাও দিদি। ভুলে যাব মানে? তার মানে পুলিশকে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে ওটা মিথ্যে? ওরা এখান থেকে বেরোয়নি? ভয় পেয়ে আকাশ পাখির হাতটা চেপে ধরে। দিদি, এখানে দেওয়ালেরও কান আছে। খুব বেশি কথা বললে তোমারও বিপদ হবে, আমারও বিপদ হবে। এই ক্লাবে আমি 3 বছর ধরে আছি, অনেক কিছু দেখেছি যা বলা যায় না। তুমি শুধু তাড়াতাড়ি এখান থেকে চলে যাও দিদি। আকাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও প্রায় দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল। পাখি সুটকেসটার দিকে তাকিয়ে বুঝতে পারল এই প্যারাডাইজ আসলে নরকের প্রবেশদ্বার। কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিলেন মিস্টার সিং। তার সেই শান্ত অমায়িক মুখের ওপর এখন এক পৈশাচিক হাসি। সিসিটিভি মনিটরে তিনি দেখেছিলেন পাখি আর আকাশের ফিসফাস। তিনি জানতেন পাখি খুব বেশি জেনে ফেলেছে। পাখি, তুমি বড় বেশি উড়তে চাইছো। যে পাখি খাঁচার তলার ময়লা দেখে ফেলে তাকে আর খাঁচায় রাখা নিরাপদ নয়। হয় তাকে মুক্তি দিতে হয়, না হয় চিরতরে স্তব্ধ করে দিতে হয়। তোমাকে তবে চেন্নাইয়ের সমুদ্রেই পাঠাতে হবে। ওখানে তোমার সুর আরও বেশি দাম পাবে। তোমার হার্ট, কিডনি আর চোখের মণি সবই যে হীরের মতো দামি।
পরদিন সকালে সিং সাহেব পাখিকে তার কেবিনে ডাকলেন। টেবিলে রাখা এক গাদা ফলের ঝুড়ি আর কিছু উপহার। বেশ এক্সাইটমেন্ট মিস্টার সিংয়ের কণ্ঠস্বরে। পাখি, তোমার লড়াকু মানসিকতা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। চেন্নাইয়ে আমাদের একটা লাক্সারি রিসোর্ট খুলছে। ওখানে তোমার মতো হাই প্রোফাইল সিঙ্গার দরকার। মাইনে এখানে যা পাও তার 3 গুণ, আর থাকার জন্য আলাদা ফ্ল্যাট। তোমার হাজবেন্ডকে ওখানে বড় হাসপাতালে ভর্তি করার দায়িত্ব আমার। পাখি মনে মনে শিউরে উঠল। ও জানতো এটা একটা ফাঁদ, কিন্তু ও যদি এখন পালিয়ে যায় তবে এই বিশাল চক্রটাকে ধরার সুযোগ সে হারাবে। কিন্তু এত কিছুর মধ্যে পাখি অভিনয়টা বেশ ভালোই করে। চোখে জল এনে পাখি বলল, মিস্টার সিং, আপনি আমার জন্য যা করছেন তা আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। ওর চিকিৎসার জন্য আমার টাকার খুব দরকার। আমি যেতে রাজি। খুব ভালো সিদ্ধান্ত। আগামী পরশুই তোমার ফ্লাইট। তৈরি থেকো, কিন্তু তৈরি থেকো। ক্লাবের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে পাখি যখন দাঁড়িয়েছিল, আকাশ আড়াল থেকে তার কাছে এলো। তার চোখে মুখে এক চরম আতঙ্ক। দিদি দিদি যেও না, দিদি দিদি আমি তোমাকে হাত জোর করছি দিদি, দিদি চেন্নাই যেও না। ওখানে যারাই গেছে তারা কেউ ফেরেনি। প্লিজ তুমি যেও না দিদি। আকাশ, আমাকে যেতেই হবে। আমার হাতে আর কোনো রাস্তা নেই। আমাকে প্রচুর টাকা জোগাড় করতে হবে, না হলে ওকে বাঁচাতে পারবো না। তুই নিজের দিকে খেয়াল রাখিস। আকাশ দীর্ঘশ্বাস ফেলে সরে গেল। ও বুঝল পাখি জেদি, কিন্তু ও জানতো না পাখি আসলে আগুনের সঙ্গে খেলা করতে চলেছে। সেদিন রাতেই পাখি নীলদীপ্তকে ডেকে পাঠালো সেই পুরনো পার্কের নির্জন বেঞ্চে। আকাশ মেঘলা, গুমোট গরম। নীলদীপ্ত আসতেই পাখি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখ দুটো বেয়ে জল পড়ছে। কি হয়েছে পাখি? তুমি এভাবে কাঁদছ? নীল, সিং সাহেব আমাকে চেন্নাই পাঠাচ্ছেন। আমি জানি ওখানে বিপদ আছে। হয়তো আমি আর ফিরবো না, কিন্তু আমাকে যেতেই হবে। আজ রাতটা, আজকের এই কয়েকটা মুহূর্ত তুমি কি আমার সাথে থাকবে? নীলদীপ্ত পাখিকে নিজের 2 বাহুর মধ্যে আগলে নিল। পার্কের সেই অন্ধকারে তাদের ঠোঁট একে অপরকে খুঁজে নিল। সেই চুম্বনে কোনো কামনার চেয়ে বেশি ছিল এক অমোঘ বিচ্ছেদের যন্ত্রণা। নীলদীপ্ত পাখির কান্নার নোনা স্বাদ নিজের জিভে যেন অনুভব করেছিল। পাখি, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে যেতে দেব না। তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই বলছি নীল, যদি কোনোদিন আর দেখা না হয়, মনে রেখো এই পাখি তোমার সুরেই সব থেকে বেশি শান্ত ছিল। আমি বিবাহিতা, আমার স্বামী মৃত্যু পথযাত্রী, তবু এই মনটা শুধু তোমার কাছেই বাঁধা পড়ে রইল। সেই রাতে পার্কের নির্জনতায় তারা একে অপরের খুব কাছে এলো। তাদের আঙুলগুলো একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। নীলদীপ্ত জানত পাখি বিপদে পড়তে চলেছে। পাখি, তুমি যেখানেই যাও আমি ছায়ার মতো তোমার সঙ্গে থাকব। তোমাকে ছিনিয়ে আনতে পারি আমি নরক থেকেও। সেদিন ভোরের আলো ফোটার আগে তারা একে অপরের থেকে বিদায় নিল। শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যাত্রার প্রস্তুতি। আদরের নৌকো আবার উত্তাল সমুদ্রে ভাসার অপেক্ষায়। রাত তখন 2:30। চারিদিকে নিরেট অন্ধকার আর ইঞ্জিনের একঘেয়ে গম্ভীর শব্দ। জাহাজের অন্ধকার খোপে একটা মরচে ধরা কন্টেনারের ভিতরে পাথরের মতো পড়েছিল পাখি। তার চোখ কালো কাপড়ে শক্ত করে বাঁধা, মুখ বাঁধা কাপড় দিয়ে। তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার নাম করে মাঝ রাস্তায় অপহরণ করা হয়েছে। বলা ভালো, অপহরণের নাটক করা হয়েছে। পাখির হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু তার মস্তিষ্ক এখনো কম্পিউটারের মতো কাজ করে চলেছে। সে মনে মনে কন্টেনারের
দেওয়াল থেকে ভেসে আসা ইঞ্জিনের কম্পন গুণে আন্দাজ করার চেষ্টা করছে তারা এখন ঠিক কোথায়। হঠাৎ কন্টেনারের ভারী স্লাইডিং দরজাটা খুব সাবধানে খুলে গেল। একটা সরু আলোর রেখা ভিতরে ঢুকতেই পাখি সতর্ক হয়ে উঠল। দিদি, ও দিদি, আমি আকাশ। দিদি শুনতে পাচ্ছ? আমি আকাশ, ভয় পেও না। পাখি অবাক হয়ে গেল। আকাশ এখানে কি করে এলো? আকাশ দ্রুত হাতে পাখির বাঁধন খুলে দিতে লাগলো। তার হাত কাঁপছে। আমি সিং সাহেবের পাঠানো লোকেদের ট্রাকে লুকিয়ে এখানে চলে এসেছি। আমি জানতাম ওরা তোমার সর্বনাশ করবে। চলো দিদি, চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কন্টেনার থেকে আমাদের বেরোতে হবে। পাখি বাঁধন মুক্ত হয়ে দাঁড়াতেই কন্টেনারের বাইরে একটা ছায়া দেখতে পেল। হাতে সাইলেন্সার লাগানো পিস্তল, পরনে ব্ল্যাক কমান্ডো ট্যাকটিক্যাল গিয়ার। বিদ্যুৎ বেগে সেই ছায়াটা কন্টেনারের ভিতরে ঢুকে এলো এবং আকাশকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে পাখির সামনে এসে দাঁড়ালো। আলোর স্বল্পতায় পাখি দেখল সেই পরিচিত অবয়ব আর কেউ নয়, নীলদীপ্ত। কিন্তু এই নীলদীপ্তকে সে চেনে না। তার চোখে আজ কোনো বিষাদ নেই, আছে হিম শীতল শিকারীর দৃষ্টি। নীল, তুমি তুমি এখানে? ওরা কি তোমাকেও ধরে এনেছে? ধরে আনার ক্ষমতা ওদের নেই পাখি। আমি এখানে এই জাহাজটাকে ডোবাতে এসেছি। বাই দ্য ওয়ে, এনসিবি স্পেশাল এজেন্ট নীলদীপ্ত বিশ্বাস, অ্যাট ইয়োর সার্ভিস। পাখি কয়েক সেকেন্ডের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সেও সোজা হয়ে দাঁড়ালো। তার দুর্বলতা মুহূর্তেই উবে গেল। সে তার শাড়ির ভিতরে লুকোনো একটা মাইক্রো ট্রান্সমিটার বের করে নীলকে দেখালো। সেন্ট্রাল ইন্টেলিজেন্স উইং, আন্ডারকভার অফিসার পাখি চ্যাটার্জি, অপারেশন ডেডলি প্যারাডাইস। দুজনেই স্তব্ধ। কন্টেইনারের ভিতরে ইঞ্জিনের শব্দের মাঝে শোনা যাচ্ছে দুজনের দ্রুত নিঃশ্বাস। যে পুরুষটিকে পাখি ভেবেছিল অবসাদগ্রস্ত একা মানুষ, সে আসলে একজন দুর্ধর্ষ এজেন্ট। আর নীল যাকে ভেবেছিল এক অসহায় গায়িকা, সে আসলে এক দুঁদে গোয়েন্দা। তাহলে সেই ক্যান্সার আক্রান্ত হাজব্যান্ড, সেই অসহায়তা, সবটাই কভার স্টোরি ছিল নীল। তবে তোমার এই নিঃসঙ্গতা, সেই প্রতিদিন মদ অর্ডার করে ফেলে দেওয়া, সেগুলো কি মস্ত বড় নাটক? অপারেশনাল প্রোটোকল পাখি, সেটা তো আর নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। মিস্টার সিংয়ের ড্রাগ সাপ্লাই চেইনটা লোকেট করার জন্য আমাকে ক্লাবে বসে থাকতে হতো। কিন্তু একটা কথা বলবে? নীলদীপ্ত পাখির দুই কাঁধ শক্ত করে ধরল। অন্ধকার কন্টেনারের মৃদু আলোয় তাদের চোখে চোখ পড়ল। পরিচয়গুলো তো মিথ্যে ছিল, কিন্তু ওই বৃষ্টির রাতে গাড়িতে পাশাপাশি অনেকটা পথ যাওয়া, পার্কের সেই শেষ দেখা, সেই অনুভূতিগুলো সবই কি ডিপার্টমেন্টের নির্দেশে হয়েছিল? না নীল, পাখি চ্যাটার্জি কোনোদিন কাউকে ভালোবাসেনি, কিন্তু তোমার ওই মায়াবী চোখের আড়ালে থাকা মানুষটাকে সে মন দিয়ে ফেলেছে। এটা কোনো কভার স্টোরি ছিল না। এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাদের প্রেম যেন এক অলৌকিক রূপ নিল। আকাশ এক কোণে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, সে যাদের এতদিন সাধারণ ভেবেছিল, তারা আসলে ২০ দাঁত ভাঙতে এসেছে। আসলে তারা বাজ পাখি। জাহাজের একটি গোপন বিলাসবহুল কেবিন, যেখানে মিস্টার সিং তার কারবার চালান। নীল আর পাখি জানত ব্যাকআপ টিম আসতে এখনো মিনিট ২০ দেরি। তারা জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে একটা নিরাপদ কোণে আশ্রয় নিল। কিন্তু হঠাৎ বৃষ্টির তেজ বাড়তে শুরু করছে। ভিজে একাকার দুজনেই। বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের আবেগ যেন কয়েক গুণ বেড়ে যায়। নীলদীপ্ত পাখিকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। বৃষ্টির জল গড়িয়ে পড়ছে দুজনের মুখ
চোখ বেয়ে। পাখি, আজ যদি আমরা এখান থেকে ফিরতে না পারি, তবে অন্তত একটা সত্যি জেনে যাও, আমার পুরো কেরিয়ারে তোমার মতো ইন্টেলিজেন্ট, তোমার মতো মেয়ে আমি দেখিনি। আমি সত্যি তোমার প্রেমে পড়েছি পাখি। আমরা মরব না নীল, কারণ আমাদের আদরের নৌকো এখনো তীরের সন্ধান পায়নি। নিবিড় অন্ধকারে তারা একে অপরের ঠোঁটে আশ্রয় নিল। চারিদিকের গুলির শব্দ, মানুষ পাচারের হাহাকার সব যেন ম্লান হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তাদের প্রেম আজ সেই সমস্ত মিথ্যের দেওয়াল ভেঙে একাকার হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ব্রাভো ব্রাভো, অসাধারণ অভিনয়। মুহূর্তের মধ্যে দুজনে ছিটকে আলাদা হয়ে গেল। ডেকের উপরের রেলিংয়ে দাঁড়িয়ে আছে মিস্টার সিং। তার হাতে একটা M16 রাইফেল, আর চোখে অমায়িক হাসি। সেখানে এখন জ্বলছে খুনের জিঘাংসা। তার পিছনে 1 ডজন সশস্ত্র পাহারাদার। মিস্টার সিং চিৎকার করে বলছে, আরে বাহ, এক খাঁচায় দুটো বাজ পাখি। আমি তো ভেবেছিলাম নীলবাবু আমার বড় ইনভেস্টর, আর পাখি আমার সোনার ডিম পাড়া রাজহাঁস। কিন্তু তোমরা তো দেখছি আমার তাসের ঘর ভাঙতে এসে প্রেম লীলা শুরু করেছো। পাখি আর নীল দ্রুত পজিশন নিল, কিন্তু তারা এখন চারিদিক থেকে ঘেরাও। নীলদীপ্ত বিশ্বাস, তোমাকে আমি চিনেছিলাম, কিন্তু এই মেম সাহেব যে দিল্লির গুপ্তচর তা বুঝতে একটু দেরি হয়ে গেল। জানো পাখি, তোমার ওই মরণাপন্ন স্বামীর ক্যান্সারটা আমি সত্যিই করে দিতে পারতাম, কিন্তু এখন ভাবছি তোমার এই প্রেমিকের হাড়টা জীবন্ত অবস্থায় উপরে নিয়ে বিদেশের বাজারে চড়া দামে বেচব। সেটা বেশি রোমান্টিক হবে না? মিস্টার সিং এর ইশারায় চারিদিক থেকে ঘেরাও করা লোকগুলো আস্তে আস্তে এগোতে শুরু করলো। সিং মুখটা তখন পিশাচের মতো বিকৃত করে ফেলেছে। তোমাদের প্রেমের শেষ দৃশ্যটা আমি নিজের হাতে লিখব। পাখি নীলের দিকে তাকালো। নীলদীপ্ত শুধু একবার মাথা নাড়ল, যার অর্থ লড়লে লড়তে হবে, মরলে মরতে হবে, তবু হার মানা যাবে না। তারপর এক বিভৎস যুদ্ধের রণদামামা বেজে উঠল মাঝ সমুদ্রে। রাত তখন 3:20। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটায় দৃশ্যমানতা প্রায় শূন্য। মিস্টার সিং এর রাইফেল গর্জে ওঠার আগেই নীলদীপ্ত বিদ্যুৎ গতিতে পাশে থাকা একটা তেলের ড্রামের আড়ালে পাখিকে নিয়ে ড্রাইভ দিল। মুহূর্তের মধ্যে জাহাজের ডেকে শুরু হলো নরকীয় যুদ্ধ। সিং এর লোকেরা চারিদিক থেকে গুলি চালাতে শুরু করেছে। নীলদীপ্ত তার ট্যাকটিক্যাল গিয়ার থেকে একটা ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড বের করে ছুঁড়ে দিল মাঝখানে। একটা বিকট আওয়াজ আর তীব্র সাদা আলোয় সিং এর লোকেরা মুহূর্তের জন্য চোখে ঝাপসা দেখতে লাগলো। সেই সুযোগে নীল আর পাখি পাল্টা আক্রমণ শুরু করলো। নীল, ডান দিকে দেখো, ওই কন্টেনারের ওপরে আরো একজন আছে। পাখির নিখুঁত নিশানায় কন্টেনারের ওপরে থাকা শার্প শুটারটি আছড়ে পড়ল নিচে, কিন্তু বিপদ আরো বাড়তে লাগলো। মিস্টার সিং এর পাশ থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী দানবীয় চেহারার মানুষ, জব্বর, মিস্টার সিং এর ডান হাত, এই অন্ধকার কারবারের চিফ সিকিউরিটি। জব্বর গর্জন করে খালি হাতেই নীলের উপর ঝাঁপিয়ে পড়ল, আর এক একটা ঘুষি যেন পাথরের মতো আঘাত করতে থাকলো নীলকে। নীলদীপ্তকে দেওয়ালে পিষে ফেলার চেষ্টা করছিল। পাখি, পাখি, তুমি তাড়াতাড়ি লাইফ বোটের লকটা খোলো, আমি একে সামলে নিচ্ছি। পাখি, ফাস্ট ফাস্ট। পাখি লাইফ বোটের মেকানিজমের দিকে এগোতেই সিং রাইফেল তাক করল, কিন্তু পাখি শরীর এলিয়ে স্লাইড করে সিংয়ের পায়ের তলায় সজোরে লাথি মারল।
সিং নিচে পড়তেই পাখি তার পিস্তলটা লাথি মেরে ফেলে দিল সমুদ্রের জলে। শুরু হলো দুজনের ধস্তাধস্তি। সিংয়ের মতো ধূর্ত পিশাচও পাখির মার্শাল আর্ট স্কিলের কাছে ধরা দিতে শুরু করলো। অন্যদিকে নীলদীপ্ত আর জব্বারের ফাইট তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জব্বার নীলের গলা টিপে ধরেছে, নীলের শ্বাস আটকে আসছে। তোর মতো কত এজেন্টকে আমি এই সমুদ্রে সলিল সমাধি দিয়েছি রে নীলবাবু, তুই তো একটা চুনোপুটি। নীলদীপ্ত শেষ মুহূর্তে নিজের পকেটে থাকা একটা ছোট টর্চ জ্বালিয়ে জব্বারের চোখে সরাসরি ধরল। লেজারের আলোয় জব্বারের চোখে ধাঁধা লেগে গেল, আর ঠিক সেই মুহূর্তে তাকে মেরে রেলিংয়ের দিকে ঠেলে দিল নীলদীপ্ত। জব্বার টাল সামলাতে পারল না। কয়েক টনের জাহাজের পাশ দিয়ে সে অতল অন্ধকার সমুদ্রে তলিয়ে গেল। মিস্টার সিং তখন পাখির গলার কাছে নিজের নখ বসিয়ে দিয়েছে। পাখি খানিকটা যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতেও হার মানেনি। সেও সিংয়ের পেটে সজোরে কুনুই দিয়ে আঘাত করল। সিং ছিটকে গিয়ে জাহাজের কন্ট্রোল প্যানেলের ওপর পড়ল। তবু সিং ধরা দিতে নারাজ। তোমরা ভাবছো জিতে গেছো? এই জাহাজ এখন একটা ভাসমান বোমা। আমি টাইমার অন করে দিয়েছি। পুরো জাহাজ 10 মিনিটের মধ্যে ছাই হয়ে যাবে, কেউ বাঁচবে না। নীলদীপ্ত দৌড়ে এসে পাখিকে টেনে তুলল। তারপর আকাশকে লাইফ বোটের চেইন নামিয়ে দেওয়ার জন্য অর্ডার দিল। ফাস্ট আকাশ, ফাস্ট! তুমি তাড়াতাড়ি নেমে যাও, চেইনটা নামাও, জলদি! আকাশ প্রাণের ভয়ে লাইফ বোটে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু নীল আর পাখি যখন রেলিংয়ের উপর দাঁড়িয়েছে, তখন একটা বিশাল বিস্ফোরণের শব্দ। আগুনের লেলিহান শিখা আকাশ ছুটে চাইছে। জাহাজটা খানিকটা একপাশে কাত হয়ে যাচ্ছে। আগুনের ফুলকি আর বৃষ্টির ঝাপসা একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছে। নীলদীপ্ত পাখির হাতটা শক্ত করে ধরল। সেই মুহূর্তে মৃত্যুর ভয় নয়, দুজনের চোখে তখন অদ্ভুত তৃপ্তির ছোঁয়া। পাখি, পাখি, আমাদের ব্যাকআপ টিম আসছে, লোকেশন জেনে গেছে, কিন্তু আমাদের এক্ষুনি ঝাঁপাতে হবে। ভয় পাচ্ছ না তো? তুমি সাথে থাকলে আমি নরকেও ঝাঁপ দিতে রাজি নীল। এই লড়াইটা আমাদের এক করে দিল। নীলদীপ্ত পাখিকে জাপটে ধরল, তারপর রেলিং ধরে পাখিকে আগলে ঝাঁপ দিল লাইফ বোটের ওপর। যদি বেঁচে ফিরি পাখি, তবে তোমার সঙ্গেই নতুন করে জীবন শুরু করব, আর কোনো মিথ্যে নয়। সেটা এই জন্মের সব থেকে বড় সত্যি হবে নীল। চলো, এই আদরের নৌকো আজ আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। চলো। নিচে উত্তাল সমুদ্র হাতছানি দিয়ে ডাকছে। নীল আর পাখি একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঝাঁপ দিল লাইফ বোটের উপর। তারপর ঠিক যখন জাহাজের তেলের ট্যাঙ্কটা দ্বিতীয়বার বিস্ফোরণ হলো, তখন ওদের লাইফ বোট জাহাজের বিপদসীমা অতিক্রম করে সমুদ্রের ঢেউয়ে ভেসে চলেছে। তারপর সেই ভোর রাত্রে এভাবে কতক্ষণ ভেসেছিল তা ওদের কারোর মনে নেই। দূরের কোনো মন্দিরে ঘন্টার আওয়াজ পেয়েছিল হয়তো। তারপর ভাসতে ভাসতে ওদের নিথর দেহ পৌঁছেছিল শ্রীলঙ্কার সেই সৈকতে। বালির উপর পাশাপাশি শোয়ানো রয়েছে নীল আর পাখির দেহ। সিলভা, কুমানি এবং অন্যান্য স্থানীয় মৎস্যজীবীরা অবাক হয়ে দেখছে কিভাবে এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ দুটোর হাত এখনো জোড়া লেগে রয়েছে। আদৌ কি তারা জীবিত, নাকি সেটাও তাদের মনের ভুল? নীলদীপ্তর আঙুলটা পাখির হাতের পাতায় চেপে ধরা রয়েছে। সমুদ্রের নোনা জল আর রক্তের দাগ মাখা মুখ দুটোয় প্রশান্তির হাসি যেন
পরিষ্কার। আদরের নৌকো ভাসতে ভাসতে এসে পৌঁছেছে কোনো এক অজানা দ্বীপে। কিন্তু তারপর কি হবে? নীল আর পাখি সত্যি সত্যি আবার জীবনের স্পন্দন অনুভব করবে, নাকি তাদের শেষ সময়ের প্রমাদ গুনবে? আচ্ছা, সেই কল্পনা কি আমরা শ্রোতা বন্ধুদের উপর ছেড়ে দেব, নাকি পরবর্তী কোনো পর্বের জন্য অপেক্ষা করব? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে তার আগে আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন সে কথা। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট রাখব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার ছোট্ট করে একটা প্রচার সেরে ফেলি। প্রতিদিনের মতো একই কথা আবারও। ভূত চর্চা নামে আমাদের আরও একটা গল্পের চ্যানেল রয়েছে, যার লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সম্ভব হলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 9:30 এবং প্রতি বুধবার রাত্রি 8:30 একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ অথবা সত্যি ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হই। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন রিয়া দাস, তসলিমা নাসরিন, মোহিনী ভট্টাচার্য, সৃজা মুখার্জি, সাগর ভৌমিক, স্নেহা দাস, বিশ্বজিৎ ঘোড়াই, অপর্ণা সামন্ত, ঈশানী ঘোষ, সুপ্রিয়া মাঝি, প্রকৃতি কর্মকার, শম্ভু ভৌমিক, কণা রোজারিও, তনুশ্রী দাস, সায়ন্তনী মণ্ডল, সাহেব কর্মকার, ইন্দ্রাণী আড্ডি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন: কলকাতার যে ফ্রেন্ডশিপ ক্লাবকে কেন্দ্র করে এই গল্পটা, সেই ফ্রেন্ডশিপ ক্লাবের নাম কি ছিল? যদি গল্পটা খুব মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু চটপট দিয়ে ফেলা যাবে। তাই আর একটুও সময় নষ্ট না করে মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী বুধবার ভূত চর্চায় রাত্রি ঠিক 8:30, আর তারপর আবারও শুক্রবার ঠিক রাত্রি 8টায় ভালোবাসার মরশুমে। আর মনে আছে তো, ফেব্রুয়ারি মাসের স্পেশাল সিরিজ গল্প চলছে প্রতি রবিবার রাত্রি ঠিক 8:30, তুমি আমার ভ্যালেন্টাইন। আসছে তার 4র্থ পর্ব আগামী রবিবার। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকে সঙ্গে রাখতে ভুলবেন না।